শেখ হাসিনার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। দেশে ফিরিয়ে বিচার সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি। ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল। 25 সচিবের সঙ্গে বৈঠকে সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত। এবং এআই প্রযুক্তি ব্যবহার করে সমাবেশে জনসমাগম দেখিয়েছে কামালা হ্যারিস। অভিযোগ ট্রাম্পের। ব্যাপক জনসমর্থন দেখে হতাশ রিপাবলিকান নেতা, দাবি ডেমোক্রেট শিবিরের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাকারীদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সমন্বয়করা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি জানান তারা। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা, তবে এবারের জমায়েত আন্দোলনে সহযোদ্ধাদের হত্যার বিচার দাবিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়করা। ছাত্র জনতাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি জানান তারা। যতবার এই আশঙ্কা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সকল কু দমন করব। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে প্রতিবিপ্লবের অপচেষ্টা করলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাষ্ট্র সংস্কারের 7 দফা দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চক্রান্ত চলছে বলে দাবি তার। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রায় সব স্থায়ী কমিটির সদস্যরাই উপস্থিত হন যমুনায়। সোমবার বিকেল 4:45 থেকে 4:45 পর্যন্ত চলে বৈঠক। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন আওয়ামী লীগ প্রধান এখনও দেশের বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। বর্তমান সরকার ও ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্ত চলছে বলেও দাবি বিএনপি মহাসচিবের। সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল, তারা আবার এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছোটখাটো বিষয় নয়, রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে নিয়ে কাজ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী খুব দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওনারা নিতে পারবেন বলে আমাদের বিশ্বাস আছে এবং তারা নিবেনও। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৈঠক করতে আসেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। 11 সদস্যের দলটির নেতৃত্ব দেন আমির ডাক্তার শফিকুর রহমান। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে শফিকুর রহমান অভিযোগ করেন জামায়াতকে জড়িয়ে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। দল নিষিদ্ধ ও তা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন জামায়াতে আমির। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। পরে গণ অধিকার পরিষদ সহ কয়েকটি রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবনে বৈঠক করেছে। জানেন যে এই মুহূর্তে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
দ্রুত সড়ক ও রেলপথ চালুর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অধীনে থাকা 25টি মন্ত্রণালয় এবং বিভাগের সচিবের সঙ্গে প্রথম বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেন ডক্টর ইউনূসের সঙ্গে। এরপর 11:30টায় 25 মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সচিবরা বেরিয়ে আসেন, তবে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এছাড়া আলাদাভাবে বৈঠক করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও। বাংলাদেশের পরিস্থিতিতে বাইরের কারো হাত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক কোনো সমস্যা হবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন উপদেষ্টা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহতের ঘটনার পর পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করতে তৎপরতা শুরু হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের, যার সারবস্তু ছিল বিএনপি, জামায়াত এবং সাম্প্রদায়িক গোষ্ঠী ছাত্রদের আন্দোলনে ঢুকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করছে। ছাত্র হত্যার বিষয়েও নানা ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করা হয় বিদেশিদের কাছে। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর আবারও কূটনীতিকদের বর্তমান পরিস্থিতি জানাতে ব্রিফিংয়ের আয়োজন, তবে এবারের বক্তব্য একেবারে ভিন্ন। সোমবার বিকেলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে পররাষ্ট্র উপদেষ্টা গণঅভ্যুত্থানকে উল্লেখ করলেন দেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে। নতুন সরকারকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত। Relations between Russia and Bangladesh will continue for many years. We don't interfere in any others' internal affairs. For me, the most important thing was that they will now listen to the voice of the young people. কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক দেশের পর্যবেক্ষণ আছে। আগামী দিনে এ বিষয়ে গুরুত্ব দেবে বর্তমান সরকার। একজন রাষ্ট্রদূত বলেছেন যে ইউথরা এত ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো, আমরা আশা করব যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে কূটনীতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা চলছে। উপদেষ্টা জানালেন, শেখ হাসিনা ভারতে থাকলেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো সমস্যা হবে না। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? খুব দ্রুতই বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন বিদেশি রাষ্ট্রদূতরা। সেটাও আমি তাদেরকে বলেছি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক সহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে তাদেরই বিচারের ঘোষণা দিয়েছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বললেন, ইন্টারনেট বন্ধ সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। এ সময় বিনিয়োগ হারানো 10 মিনিট স্কুল সহ ছাত্র আন্দোলনে সংহতি জানানো স্টার্টআপগুলোতে পুনরায় বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ছাত্র আন্দোলনের সময় গত মাসে হঠাৎ করেই মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন সরকার। 5 দিন পর ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে 11 দিন। আন্দোলনের তীব্রতার মুখে এরপর আরও 2 দফায় সীমিত হয় ইন্টারনেট পরিষেবা। অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই ইন্টারনেট শাটডাউনের কারণ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। সোমবার আগারগাঁওয়ে আইসিটি দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষেও জানালেন, এর সঙ্গে জড়িত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বাকিদেরও বিচারের আওতায় আনা হবে। 24 ঘন্টার সময় দিয়েছি। এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে। এদিকে ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারায় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল। উপদেষ্টা জানালেন, বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে। স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার
যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে। এ সময় সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। আইসিটি বিভাগের প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতিমালার ঘোষণাও তার। এই সকল দুর্নীতি এবং লুটপাট এটা অবশ্যই তদন্ত করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আপিল বিভাগে 4 বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বললেন, আগের বছরগুলোতে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা হয়েছিল। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে সেটির প্রতি সম্মান রেখে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের 25তম প্রধান বিচারপতি। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরদিন ভোরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি। এরপর প্রথম দিনের মতো এজলাসে আসেন স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো হাইকোর্ট থেকে সরাসরি নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি। জনাকীর্ণ আদালতে বসেই কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার। গত 15 বছরের গুম খুন বিচারের নামে অবিচারের কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বলেন, ন্যায় বিচারের প্রত্যাশায় প্রধান বিচারপতির দিকে তাকিয়ে সবাই। বিগত 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ। তাদের বোবা কান্না, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়। এরপর সুপ্রিম কোর্ট বারের সভাপতিও সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগের দাবি করেন প্রধান বিচারপতির কাছে। বিচার বিভাগের সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। পরে এক আবেগঘন বক্তব্য দেন প্রধান বিচারপতি। বলেন, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান তিনি। প্রধান বিচারপতি বলেন, বিগত দিনে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে সংবাদ সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার করতে হবে। খায়রুল হক সাহেবের যে বিচার, তার অপকর্মের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচার কাজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও খুরশিদ আলম। এছাড়া পদত্যাগ করেছেন পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ নাসের এবং BFIU এর প্রধান মাসুদ বিশ্বাস। সোমবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করে আলোচিত মহিউদ্দিন রনি। এ সময় ব্যাংক খাত ধ্বংসে জড়িতদের পদত্যাগ সহ বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে EDF ফান্ড থেকে $30 মিলিয়ন হাতিয়ে নেয়ার অভিযোগ করেন। একদিকে রাজনৈতিক সদিচ্ছার অভাব, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মের কারণেই ব্যাংক খাতের মেরুদণ্ড ভেঙে গেছে। ব্যাংক থেকে লোপাট ও দেশ থেকে পাচার হয়েছে কয়েক লাখ কোটি টাকা। অবস্থার উত্তরণে প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার, বাণিজ্যিক ব্যাংকগুলো শক্তিশালী করা ও কমিশন গঠনের দাবি সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর। ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনা শীর্ষক সেমিনারে এসব বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 2007 থেকে 7 বছরে সর্বনিম্ন $47 বিলিয়ন পাচার হয়েছে দেশ থেকে। বর্তমানে যা হয়েছে দ্বিগুণেরও বেশি। 2009 থেকে 2024 15 বছরে 22,000 কোটি টাকার খেলাপি দাঁড়িয়েছে 1,82,000 কোটিতে। আর্থিক প্রতিষ্ঠানের এমন তথ্যই তুলে ধরল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD।
সোমবার ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা শীর্ষক সেমিনারে সিপিডি অবস্থার উত্তরণে বিভিন্ন বিষয় তুলে ধরে। বলা হয়, বাংলাদেশ ব্যাংক নিজস্ব ক্ষমতা প্রয়োগ না করে স্বার্থান্বেষীদের সুবিধা দিতেই ব্যাংক ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। একাধিকবার ঋণ পুনর্তফসিল বন্ধ ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন জরুরি বলে মত গবেষকদের। 2009 সালে যেটা কিনা 22,481 কোটি টাকা ছিল, এখন মার্চ 2024-এ এসে 1,82,295 কোটি টাকা দাঁড়িয়েছে। এই যে অনিয়ম, নিয়মের ব্যত্যয়, এটারই বহিঃপ্রকাশ। ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক পুঁজিবাজার গড়ে উঠতে পারে না বলেও সেমিনারে জানানো হয় সিপিডির পক্ষ থেকে। দাবি জানানো হয় ব্যাংকের মতো পুঁজিবাজার ও বিমা খাতে সংস্কারের। পুঁজিবাজারের একেবারে প্রশাসক থেকে শুরু করে সেটা অপারেশন পর্যন্ত এটার বিস্তৃতি আমরা দেখেছি। শুধুমাত্র ব্যাংকিং খাত না, পুঁজিবাজারের জন্য আসলে একটি, আমি বলবো যে পুঁজিবাজার সংস্কার কমিশন দরকার আছে। সুশাসনের লক্ষ্যে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে অনিয়মে জড়িতদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতে জোর দেওয়া হয় সেমিনারে। হোয়াইট পেপারের অর্থ হলো যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রায় এক সপ্তাহ পর স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানার কার্যক্রম। সেবা নিতে থানায় আসছেন সাধারণ মানুষ। তারা বলছেন, গত কয়েকদিন চোর ডাকাতের ভয়ে কাটাতে হয়েছে নির্ঘুম রাত। এখন পুলিশ কাজে ফেরায় বাড়বে নিরাপত্তা। এদিকে থানার পাশাপাশি সড়কেও ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ভেতরে চলছে সীমিত পরিসরে থানার কার্যক্রম, আর বাহিরে পাহারায় সেনাবাহিনী ও বিজিবি। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির থানাগুলোয় এভাবেই চলে কার্যক্রম। দীর্ঘদিন পর চালু হওয়া থানায় নানা অভিযোগ নিয়ে আসেন সাধারণ মানুষ। ডিএমপিতে বেশিরভাগ থানা চালু হলেও সাদা পোশাকে নিয়মিত জনবল নিয়ে চলছে সাধারণ ডায়েরির কার্যক্রম। শিক্ষার্থীরা জানাচ্ছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা থানা পুলিশের পাশে থাকবেন। আতঙ্কিত আছে যেহেতু তারা বলছে তাদেরকে আমরা হেল্প করতাম, পাশাপাশি 2-3 দিন থাকতাম। থানাকে খুলছে নাকি আমরা জানি সবকিছু ভেঙে ফেলছে, তো বলছে যে না, সবকিছু খোলা আছে, আপনি যান, আপনি সেবা পাবেন। তো এই কারণে আমরা আসছি আজকে। মানুষের জনগণের নিরাপত্তার জন্য, কাজের প্রয়োজনের জন্য থানা অবশ্যই প্রয়োজন। থানা সবসময় চালু দরকার। নাগরিকদের আশা, থানার কার্যক্রম শুরু হওয়ায় রাত জেগে চোর ডাকাত পাহারা দিতে হবে না। ডাকাতি হইতো, খবর হইতো, তারপর আমরা রাত্রে ঘুমাইতে পারিনি। আর এখন যদি পুলিশ মোতায়েন করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে আগের তুলনায়। আর প্রশাসন তো খুবই দরকার, প্রয়োজন মানুষের। পুরোদমে পুলিশি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় রসদের অভাব দূর করার উপর জোর দিয়েছেন কর্মকর্তারা। মূল পুলিশিংয়ের যে কাজগুলো সেগুলো শুরু হচ্ছে, আর আমাদের লজিস্টিক বিভাগ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো ওয়াকিফাল আছেন। ওনারা আমাদের সকল কিছু আস্তে আস্তে সাপ্লাই দিলে পুরোদমে আমাদের টহল থেকে শুরু করে সব কাজ আমরা শুরু করতে পারবো। সোমবার থানার পাশাপাশি সড়কও দেখা যায় ট্রাফিক পুলিশ। সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থী, ট্রাফিক পুলিশকে রাজপথে দেখা গেছে একসাথে। মানিউল হাসান, সময় সংবাদ, ঢাকা। আবারও কর্মচাঞ্চল্য বাড়তে শুরু করেছে রংপুরের থানাগুলোতে। এছাড়া ট্রাফিক পুলিশও কাজে যোগ দেয়, শৃঙ্খলা ফিরেছে নগরীতে। তবে বিশ্লেষকরা বলছেন, ভাবমূর্তি ফেরাতে জনসেবায় গুরুত্ব দিতে হবে বাহিনীটির সদস্যদের। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বলছেন, সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে আবারও পুলিশের গৌরবময় ইতিহাস ফেরাতে চান তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বিরতি কাটিয়ে আবারও মাঠে পুলিশ সদস্যরা, তবে এখনও শিক্ষার্থীরা সহায়ক হিসেবে রয়েছেন তাদের পাশে। শুধু নগরীর শৃঙ্খলাই নয়, এমনকি নাগরিক নিরাপত্তা নিশ্চিতেও গেল কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করেছেন শিক্ষার্থীরা। জানান, দেশের প্রয়োজনে এটি তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। দেশের এই অস্থিতিশীল পরিবেশের কারণে সাধারণ মানুষ যানজটের মুখে পড়তেছে, সেক্ষেত্রে আমরা তাদের সাহায্য করার জন্য এখানে নেমেছি। সড়ক আইন শৃঙ্খলাটা সেটা যদি নিরাপদ এবং সুনির্দিষ্টভাবে সচল থাকে, তা সেজন্য আমরা আমাদের এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছি। কয়েকদিন ধরে থানাগুলোর কার্যক্রমে গতি না থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, জনগণকে সাথে নিয়ে হারানো গৌরব ফেরাতে সম্মিলিতভাবে কাজ করবেন তারা। জনগণের মধ্যে যাতে আস্থা ফিরে আসে, এই কারণে জনগণকে আমরা করতেছি যে আমরা আমাদের পুলিশ তাদের যে একটা অতীতে যে একটা নেগেটিভ ধারণা ছিল পুলিশ সম্পর্কে, সেখান থেকে যেন জনগণের জন্য ধারণাটা বের হয়ে আসে। আর বিশ্লেষকরা মনে করেন, ভাবমূর্তি ফেরাতে সত্যিকার অর্থেই পুলিশ বাহিনীকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। প্রশাসনকে নিয়ে যেন আমরা দলবাজি না করি, দলের জন্য হীন স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত না হই, আমাদেরকে সেই জায়গাটায়
খেয়াল রাখতে হবে। জনগণের সেবক হয়ে তাদেরকে সত্যিকার অর্থে কাজ করতে হবে। এখানে কোনো অন্যায় অবিচার করা যাবে না। 6 আগস্ট থেকে কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ কয়েক দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। সরকারের বিভিন্ন স্তরের দুর্নীতি দূর করতে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএপিএমইএ সহ রপ্তানিমুখী 29টি খাতের শিল্প উদ্যোক্তারা। একই সঙ্গে তারা এনবিআর-এর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের লক্ষ্য কতটা সঠিক তথ্যের ভিত্তিতে সাজানো হয়েছে তা জানাতে শ্বেতপত্র প্রকাশের দাবিও তাদের। আপনারা সবাই কি এনবিআর যাবেন? তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা ওখান থেকে বের হব না। রপ্তানিমুখী 29টি ব্যবসায়িক সংগঠনের নেতাদের মত বিনিময় সভা জুড়ে গুরুত্ব পায় সরকারের বিভিন্ন স্তরের দুর্নীতি। উঠে কাস্টমস সহ এনবিআরকে ঢেলে সাজানোর দাবি। এনবিআর নিয়ে কথা হয়েছে, এনবিআরকে ঢেলে সাজাতে হবে এবং এনবিআরে বিজনেস স্পেশালিস্ট বসাতে হবে। যে সরকারের এই বিভিন্ন ডিপার্টমেন্টের যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আবার আমরা সবাই ব্যবসায়ীরা সোচ্চার হব। দুর্নীতিমুক্ত হয়ে কর্মসংস্থানের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এলডিসি গ্র্যাজুয়েশন কতটা সঠিক পথে এগুচ্ছে তা জানানোর জন্য শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান রপ্তানিকারকরা। মাস্তানি টাস্তানি কেন হচ্ছে? কর্মসংস্থান নাই। এটা তো গভর্নমেন্টের নিজের ইন্টারেস্টে তাদেরকে কর্মসংস্থানের জন্য আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে কোয়েশ্চেন যেটা আছে, এটা আমার মনে হয় ঐক্যমত্য করে একটা হোয়াইট পেপার পাবলিশ করা উচিত, কারণ আমাদের যে ডাটাগুলো ছিল এগুলো আমরা দেখেছি যে ভুল ছিল। সোমবার রাজধানীর একটি হোটেলে আনুষঙ্গিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএপিএমইএ আয়োজিত এই মতবিনিময় সভায় এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল্লাহ আউয়াল মিন্টু বলেন, অর্থনীতির স্বার্থে যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধির হাতে দেশের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। বিনা জনপ্রতিনিধিত্ব নিয়ে কোনো সরকার দীর্ঘদিন থাকা মানেই আপনার দেশে আরেকটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করার সুযোগ করে দিচ্ছে। নতুন সরকারকে অবশ্যই অভিনন্দন জানাই। একই সাথে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা আমাদেরকে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করার জন্য সব অধিকারগুলোকে ওনারা ফেরত দেবে, তাহলে আমরা অনেক দিন ওনাদেরকে মনে রাখবো। এ সময় শ্রমিক কর্মচারীদের বেতন ও শিল্প সুরক্ষায় অন্তত 2 মাসের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। জিএসপি প্লাস সুবিধা যদি আমরা নিতে পারি তাহলে এই সেক্টর আমাদের ঘুরে দাঁড়াবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পণ্য পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি বন্ধ হওয়ায় কমেছে সবজি সহ পেঁয়াজ, আলুর দাম। এমন তথ্য জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে রাজধানীর কারণ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে বাজার তদারকি করেন ভোক্তার কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, পাইকারি পর্যায়ে দাম কমছে, তবে খুচরায় কেউ কারসাজি করলে তা কঠোর হাতে দমন করা হবে। বাজারে চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দর নিশ্চিত করতে তদারকি বাড়িয়েছেন শিক্ষার্থীরা, যার প্রভাবে বাজারে কমতে শুরু করেছে পণ্যের দাম। এক সপ্তাহ আগেও 1 কেজি ব্রয়লার বিক্রি হয়েছে 180 থেকে 190 টাকা। আজকের বাজারে 160 টাকা। কেজিতে 50 টাকা কমেছে দেশি ও লেয়ারের দামও। ডিমেও মিলেছে স্বস্তির আভাস। আস্তে আস্তে মুরগির দাম আরো কমতেছে। আজকে ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 160 টাকা। ছাত্ররা বাজার তদারকি করতেছে, বাজার মনিটরিং করতেছে ভালো। বিক্রেতারা বলছেন, উচ্চ মূল্যে বিক্রি হওয়া আলু, পেঁয়াজ সহ সবজির দামও কমেছে প্রতিদিন। সবজি, মাছ ইত্যাদি সকল দাম কত সেইটা নির্ধারণ করে দিলে সাধারণ মানুষেরও সুবিধা হয়। আলু আপনার 60 টাকা কেজি ছিল, এখন 55 টাকা আসছে। মেন জায়গা থেকে যে গাড়ি আসে ওই জায়গা থেকে একটা তালিকাভুক্ত করে দোকানে চার্ট দিয়ে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। রাজধানীর কারণ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বাজারে মনিটরিং করে বলেন, পাইকারিতে দাম কমেছে, তবে খুচরা যদি কোনো ব্যবসায়ী কারসাজি করে ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করা হবে। 3 দিন 4 দিন হলো আমরা কাঁচা বাজারে আছি, মূল্য আস্তে আস্তে কমছে। এখনো আগের মূল্যেই তাদের পণ্যগুলো বিক্রি করতেছে, তখন আমরা ভোক্তা অধিকার সাধ্যের সাহায্য নিয়েই তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, বিভিন্ন কালারের লাইট ব্যবহার করছে ব্যবসায়ীরা, তা বন্ধ করতে হবে, এতে ভোক্তারা প্রতারিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ৮-১০ টাকা ক্ষেত্র বিশেষে ১৫ টাকা করে কমেছে কেজি প্রতি। যেহেতু পথে পথে যে টাকা পয়সা তাদের হিডেন কস্টগুলো ছিল, যেগুলো আমাদের মহাপরিচালক মহোদয় বলে থাকেন, সেই হিডেন কস্টটা দেওয়া লাগছে না, ফলে দাম তুলনামূলক একটু কমেছে। শিক্ষার্থীদের বাজার তদারকি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে প্রত্যাশার কথা জানাচ্ছেন ক্রেতারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খুচরা ও পাইকারি বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে, ভেঙে দেয়া হচ্ছে সিন্ডিকেট। এতে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। চলছে দেশ সংস্কারের কাজ। সে লক্ষ্যে সারা দেশে ভোক্তা অধিকারের সঙ্গে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরাও। ভাঙছে সিন্ডিকেট, কমছে নিত্যপণ্যের দাম। সোমবার দুপুরে বরিশাল শহরের পেঁয়াজপট্টি ও বাজার রোড এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আলু ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঠিক আছে কিনা তা যাচাই করেন শিক্ষার্থীরা। অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকার কর্মকর্তা। ক্রয় ভাউচারের সাথে বিক্রয় মূল্যের যে তালিকা, এটা আমরা খতিয়ে দেখছি। তো আমরা যে কটা দোকান দেখলাম মোটামুটি সন্তোষজনক। মধ্য সংসারে যারা থাকে বা পরিবাররা আছে তাদের যাতে মানে খেয়ে পরে বাঁচতে পারে, সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েছি যাতে বাজারটা নিয়ন্ত্রণে থাকে। এদিকে রাজশাহী নগরীর সাগরপাড়া বাজার এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় মূল্য তালিকা অসঙ্গতি পেয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। আষাঢ় শ্রাবণ মাসে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় সেচ সংকট দেখা দিয়েছে দিনাজপুরে। এ কারণে ব্যাহত হচ্ছে আমন আবাদ। পানির চাহিদা পূরণে জেলা জুড়ে চালানো হচ্ছে ৩৬,০০০-এর বেশি সেচ পাম্প। তবে বাড়তি খরচ হওয়ায় উৎপাদন খরচও বাড়বে বলে জানান কৃষক। আর পাম্পের মাধ্যমেই সেচ চালু রেখে ধান চাষে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। জমি তৈরি করে রোপণ করা হচ্ছে ধানের চারা। তবে রোপণ করা ক্ষেতে পানির অভাবে মাটি ফেটে চৌচির। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হয়নি দিনাজপুরে। এ কারণে পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে ধান খেতে। স্বাভাবিক সময়ে আষাঢ় মাসে ৫০০ মিলিলিটার বৃষ্টিপাত হলেও চলতি বছর ৩৫০ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। জুলাই মাসে ৩২৮ মিলিলিটার ও আগস্ট মাসের প্রথম ১২ দিনে ১৪৩ মিলিলিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। বর্তমানে জেলা জুড়ে চালানো হচ্ছে ৩৬,০০০-এর বেশি সেচ পাম্প। তবে বাড়তি খরচ হওয়ায় উৎপাদন খরচ বাড়বে বলে জানান কৃষক। খুব রোদ, খুব তাপ, জমি মানে শুকাই ফাটে গেছে। সেচ দিয়ে ধান লাগাচ্ছি, লাগানোর খরচা বেশি হয়ে যাচ্ছে। এভাবে আমাদের আবাদ করিয়া পোষায়, তেলের যে দাম। আমনে যেন কৃষকরা ন্যায্য মূল্য পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে, যাতে কৃষকরা যেন ক্ষতির মধ্যে না পড়ে। তবে কৃষি বিভাগ বলছে বৃষ্টি না হলে আমন উৎপাদনে পাম্পের মাধ্যমে সেচ দেওয়ার বিকল্প নেই। বৃষ্টিপাত যদি কম হয় বা একেবারেই না হয় বা হতে দেরি হয়, তাহলে আমাদের আবাদটা ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। আমরা আমাদের সেচ যন্ত্রগুলি যেভাবে বড় ফসলটা আবাদ করলাম, আমরা সেচ যন্ত্রগুলি চালু করে সেভাবে যদি সেচ দিতে পারি, তাহলে ফসলটা আমার স্বাভাবিক থাকবে, ভালো হবে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,৬০,৮৫০ হেক্টর জমি। সময় সংবাদ, দিনাজপুর। রংপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইটের বিকল্প কংক্রিট ব্লক। ব্যয় সাশ্রয়ী এই ব্লক ব্যবহার করে নির্মিত অবকাঠামো হচ্ছে অনেক বেশি মজবুত। সংশ্লিষ্টরা বলছেন পরিবেশ রক্ষায় ব্লক ইট হয়ে উঠছে অপরিহার্য। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগরায়ন, যার ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইটের ব্যবহার। পরিসংখ্যান বলছে দেশে প্রতি বছর প্রায় ৩,০০০ কোটি পোড়া ইট উৎপাদন করা হয়। গবেষণা বলছে এই পোড়া ইট তৈরিতে বছরে বায়ুমণ্ডলে যুক্ত হচ্ছে প্রায় ১৬ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড, আর নষ্ট হচ্ছে প্রায় ১৩ কোটি টন কৃষি জমির উর্বর মাটি। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও প্রতিবেশ।
এসব ক্ষতি থেকে রক্ষা পেতে ধাপে ধাপে সরকারি কাজে শতভাগ ব্লক ইট ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয় 2019 সালে। তারপর থেকেই বাড়তে থাকে ব্লক ইট ব্যবহার। গত 3 বছরে রংপুর বিভাগে গড়ে উঠেছে 28টি ব্লক ইট কারখানা। মাটির ভাটার থেকে আমরা খুব ভালো আছি এখানে। পোড়ামাটি তো আপনার পরিবেশের ক্ষতি করছে, আমাদের কৃষি উর্বর মাটিগুলো নষ্ট করছে। স্বয়ংক্রিয় মেশিনে উৎপাদিত এসব ইট তৈরিতে মাটি, কয়লা এবং কাঠের ব্যবহার না থাকায় নির্গত হচ্ছে না ধোঁয়া। 30% ব্যয় সাশ্রয়ী, একই সঙ্গে তুলনামূলক বেশি মজবুত ও টেকসই। তবে বাজার সম্প্রসারিত না হওয়ায় প্রচারণায় সরকারকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। 2028 সালের মধ্যে আমরা 100% হলো ব্লক এবং লঘু ব্লক এবং সলিড ব্লক এটার উপরে গভর্নমেন্ট চলে আসবে। আসলে গভর্নমেন্ট বলতেছে, বাস্তবে কিন্তু এটা সারা আমরা পাচ্ছি না মাঠ থেকে। সংশ্লিষ্টরা বলছেন, মাটি পোড়ানো লাল ইট উৎপাদনে যে পরিমাণ পরিবেশের ক্ষতি হচ্ছে সে তুলনায় কনক্রিটের এসব ইট অনেক বেশি পরিবেশ বান্ধব। যতক্ষণ পর্যন্ত আমরা ব্লকে যেতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমাদের এই পোড়া ইট এটি আমরা ব্যবহার করছি। তবে এই সরকারের যে নির্দেশনা, আমরা চেষ্টা করে যাচ্ছি যে উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে হয়তো ওই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে। পরিবেশ রক্ষায় দেশে পোড়া ইট ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে সকল ক্ষেত্রে ব্লক ইট ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। কামালা হ্যারিসের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে সমাবেশে জনসমাগম দেখানোর অভিযোগ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্টে এই দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি কামালা। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের জরিপ বলছে, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছে ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে ঘনিয়ে আসছে প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ। আগামী 5 নভেম্বর দেশটিতে ভোট গ্রহণ। ভোটারদের মন জয় করতে ব্যাপক আকারে শুরু হয়েছে প্রচারণা। প্রতিদিনই কোনো না কোনো অঙ্গরাজ্যে চষে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট কামালা হ্যারিস। সমাবেশগুলোতে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন তারা। সোমবার ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বিরুদ্ধে নতুন অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এআই প্রযুক্তি ব্যবহার করে সমাবেশে জনসমাগম দেখান কামালা হ্যারিস। সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্টে এই দাবি করেছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস ইস্যুটি নিয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো উত্তর দেয়নি। কামালা হ্যারিসও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার প্রচারণা শিবির বিষয়টিকে হাস্যকর আখ্যা দিয়েছে। ট্রাম্প কামালার জনসমর্থন থেকে হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন অনেকে। এদিকে নির্বাচন সামনে রেখে গণমাধ্যমগুলো প্রতিনিয়ত জনমত জরিপ প্রকাশ করছে। সে ধারাবাহিকতায় সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটি জরিপের ফল প্রকাশ করে। এতে দেখা যায় কামালা হ্যারিসের পক্ষে মার্কিনীদের সমর্থন রয়েছে 47.5%। অন্যদিকে ট্রাম্পের প্রতি সমর্থন আছে 45.5%। রাহানুল রানা, সময় সংবাদ। কলকাতায় নারী চিকিৎসক হত্যার ঘটনায় উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। এই ঘটনায় দেশটিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এতে বিপাকে পড়েন হাজার হাজার রোগী। এদিকে ভুক্তভোগী চিকিৎসকের বাড়ি গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার প্রায় সব হাসপাতালের সামনেই চিকিৎসা প্রত্যাশী হাজারো মানুষের এই লম্বা লাইন। কেউ 2 ঘন্টা, কেউ বা আবার 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে চলছে চিকিৎসকদের এই আন্দোলন। নারী চিকিৎসককে হত্যার ঘটনায় জড়িত অপরাধীকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। একজন দোষ করেছে আর ভুগতে হচ্ছে আমাদের পাবলিক। আজ 5টা দিন খাবার না খাবার ফাঁকা বেরোনো যাচ্ছে না, কাটলে বার হোক বিশুদ্ধ থেকে না খেয়ে না দিয়ে পড়ে আছে। 10 আগস্ট থেকে চলা এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন শহরে। সোমবার দেশটির সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসের সামনেও বিক্ষোভে সামিল হয়েছেন হাজারো চিকিৎসক। এদিন দুপুরে কলকাতার অদূরে সোদপুরে ভুক্তভোগী চিকিৎসকের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে
হোক, ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে। গেল শুক্রবার রাতে কলকাতার আরজিকর হাসপাতালের একজন চিকিৎসককে নির্যাতন করে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় কলকাতা পুলিশের একজন সিভিক গার্ডকে গ্রেপ্তার করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। কুয়েত প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ শেষ হতে যাচ্ছে 12 সেপ্টেম্বর। এরপর আর ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় কুয়েতে থাকা প্রবাসীরা অন্য কাজে যোগ দিতে পারবেন না। শেষ সময়ে এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই পরিবর্তন করছেন নিজের ভিসা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। সম্প্রতি কুয়েত সরকার 20 নম্বর খাদেম ভিসাধারীদের উপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে নেয়। প্রবাসীদের 18 নম্বর শূন্য ভিসা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 14 জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে 12 সেপ্টেম্বর। কিছু শর্ত মেনে এই সময়ের মধ্যে কুয়েতের স্থানীয়দের বাসাবাড়িতে কর্মরত কেয়ারটেকার, ড্রাইভার সহ যে কোনো গৃহকর্মী ব্যক্তির মালিকানায় 20 নম্বর আকামাদারি প্রবাসী শ্রমিক এই সুযোগটি কাজে লাগাচ্ছেন। অনেকেই এরই মধ্যে অদক্ষ থেকে হয়ে উঠেছেন দক্ষ। তবে কুয়েত সরকারের বেঁধে দেওয়া সময়ের পর আর খাদেম ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা। তাই অনেকেই শেষ মুহূর্তে পরিবর্তন করছেন ভিসা। প্রায় 7 বছর কুয়েতে অবস্থান করার পরে আমরা আসলে এই সুযোগটি পেয়েছি। এখন আমি আসলে স্পন্সরশিপ ভিসা থেকে প্রাইভেট সেক্টরে ভিসা ট্রান্সফার করতে পেরেছি। এটা আসলে আমার জন্য খুবই একটা আনন্দের বিষয়। 3 জনকে আকামা ট্রান্সফার করে আমার দোকানে আকামা লাগাইছি। তারা এখন শোন বা 18 নম্বর বিষয় কাজ করতেছে। এতদিন খাদেম ফ্রি নামক ভিসা নিয়ে কুয়েতে এসে মানবতর জীবনযাপন করতেন অনেক প্রবাসী। অনেকে আবার আইনের চোখ ফাঁকি দিয়েই দিনের পর দিন কাজ করতেন ভিন্ন খাতে। বর্তমান মালিকের কাছে আকামা 1 বছর পূর্ণ হওয়া প্রবাসীরাই শর্ত সাপেক্ষে খাদেম থেকে সুনাকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসী নিজ পছন্দ মতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ হচ্ছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। খেলার খবর। মূল দলের 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে ড্রেস রিহার্সাল শুরু হচ্ছে টাইগারদের। এ দলের ব্যানারে আজ প্রথম 4 দিনের ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে এনামুল হক বিজয়ের দল। এই ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেয়ার কাজ সারবেন লম্বা সময় ধরে লাল বলের ক্রিকেট না খেলা মুশফিক মুমিনুল জাকিররা। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11:30টায়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় এরই মধ্যে প্রভাব পড়েছে এ দলের সিরিজ সূচিতে। 10 আগস্টের ম্যাচ মাঠে গড়াচ্ছে দিন 3 পরে। এর মধ্যে আবার বৃষ্টি বাগড়া। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে এনামুল হক বিজয়ের দল। একদিকে প্রস্তুতির অভাব, অন্যদিকে ঘরের বাইরে টাইগারদের হতশ্রী পরিসংখ্যান। ইসলামাবাদে মাঠে নামার আগে তাই খুব একটা প্রত্যাশারও সুযোগ নেই। যদিও আশা রাখতে চাইছেন বিজয়, তারুণ্য নির্ভর পেস ইউনিট আর মুশফিক মুমিনুলদের মতো সিনিয়ররা থাকায় প্রত্যাশা দারুণ কিছুর। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো কন্ডিশনে আমরা খুব সহজে খেলার সুযোগ পাই না। 2-3 বছরে হয়তো একটা সুযোগ আসে, যা কিনা নিয়মিত না। আমি মনে করি সেটা একটা কারণ। এছাড়া হ্যাঁ, আমাদের ঘরের বাইরে ফলাফল ভালো না, তবে এখন আমাদের ভালো পেস বোলিং ইউনিট এবং অভিজ্ঞ কিছু ক্রিকেটার রয়েছে। আশা করছি সামনের কয়েক বছরে এসব দিকগুলোতে বদল আসবে। রাজনৈতিক পালাবদলে অস্থিরতা বিরাজ করছে গোটা দেশ জুড়ে। দেরিতে হলেও পাকিস্তান সিরিজের মধ্য দিয়ে সে অস্থিরতা একটু হলেও কমবে টাইগার ক্রিকেট প্রেমীদের। মাঠের ক্রিকেটে ভালো করে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান অধিনায়ক বিজয়। এটা বোঝা যাচ্ছে বাংলাদেশে এমন ধরনের পরিস্থিতি প্রত্যাশিত নয়। তবে সবাই পেশাদার যারা দেশের জন্য খেলছে সবসময়। অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো কিছু করার, কারণ দেশের পরিস্থিতি ভালো না। আর ভালো করলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে। তাই সবকিছু ভুলে আমরা পেশাদার ক্রিকেটারদের মতোই খেলতে চাই। 2টি 4 দিনের ম্যাচের প্রথমটায় দেখা যাবে মূল দলের অধিকাংশ ক্রিকেটারদের। ইসলামাবাদে ড্রেস রিহার্সালের পরে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে রাওয়ালপিন্ডি শান্তদের সঙ্গে যোগ দেবেন মুশি মুমিনুল জাকিররা। অন্যদিকে এ দলের ক্রিকেটাররা দ্বিতীয় 4 দিনের ম্যাচ খেলবে আগামী 20 আগস্ট। এরপর একই ভেন্যুতে আরও 3 ওয়ানডে খেলবে এই 2 দল। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেশের বেহাল ক্রীড়াঙ্গনের পরিবর্তনে কাজ শুরু করেছেন তরুণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারুণ্যের এই জয়গান আর সংস্কারের ডাক দুর্নীতিমুক্ত ও উন্নত ক্রীড়াঙ্গন গড়তে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সাবেক খেলোয়াড়দের। প্রতিটি ফেডারেশন থেকে দুর্নীতিগ্রস্তদের অপসারণ ও নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও প্রত্যাশা তাদের।
আর কোনো রাজনৈতিক প্রভাব যেন ক্রীড়াক্ষেত্রে না পড়ে নবনিযুক্ত ক্রীড়া উপদেষ্টার প্রতি সেই আহ্বান ক্রীড়াপ্রেমীদের। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, এ কথারই প্রতিফলন সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থান। সে ধারায় বড় পরিবর্তন দেশের ক্রীড়াক্ষেত্রে। তারুণ্যের জয়গানে নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তলানিতে থাকা ক্রীড়াঙ্গনের সংস্কারে তরুণ উপদেষ্টার দায়িত্বপ্রাপ্তি দেখাচ্ছে আশার আলো। দিনের পর দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফেডারেশনের চেয়ার আঁকড়ে ধরে থাকা হর্তাকর্তাদের অপসারণের মাধ্যমেই সূচনা হবে নতুন ক্রীড়াঙ্গনের। সেক্ষেত্রে প্রয়োজন যথাযথ তদারকি ও নির্দিষ্ট নীতিমালার। আর সেসব পরিবর্তন আসুক তারুণ্যের হাত ধরে। নতুন ক্রীড়া উপদেষ্টার সংযুক্তি নতুন দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা দেশের ক্রীড়াবিদদের। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সাবেক ফুটবলারদের। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। পরিষ্কার এখন তারা যুদ্ধে নেমেছে, এটা সাকসেসফুল হতেই হবে ইনশাআল্লাহ। কংগ্রাচুলেট করি, কারণ ওনার একটা বিশাল দায়িত্ব কাঁধে পড়েছে। যেভাবে আমাদের একটা আমূল পরিবর্তন এনে দিয়েছে দেশে, আমি চাই যে ক্রীড়াঙ্গনে ওনার লিডারশিপের মাধ্যমে একটি সুন্দর আবহাওয়া বয়ে যাবে, এটাই আমি চাই। সমস্ত জেলায় যেন ফুটবল লিগটা ম্যান্ডেটরি হয়, যে এটা করতেই হবে, এবং আমরা সবাই তাকে সব দিক থেকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আশা করি সে ভালো করবে। রাজনীতি মুক্ত একটি ক্রীড়াঙ্গন আমরা দেখতে চাই। নীতিমালা তৈরি করতে হবে, সেটা ক্রীড়া পরিষদ থেকে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত ফেডারেশনে যে কোনো ক্রীড়াঙ্গন থেকে যে কোনো সহযোগিতা উনি চাবেন, আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গন হবে পুরোপুরি দুর্নীতিমুক্ত। পরিবর্তন আসবে ফেডারেশনের চেয়ার আঁকড়ে থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদেও। নবনিযুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। মাঠের খেলায় সম্পৃক্ত ব্যক্তিদের হাতেই তুলে দেয়া হোক ফেডারেশনগুলোর দায়িত্ব। আমি মনে করি যে উনি যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ঢেলে সাজাবেন। আমি 100% আশাবাদী। আমার মনে হচ্ছে ওদের অভিজ্ঞতা কম হলেও ওরা সততা এবং পরিশ্রমের মাধ্যমে ক্রীড়াঙ্গনে পরিবর্তন আনতে পারবে। যে জায়গাগুলিতে দুর্নীতি আছে বা স্বজনপ্রীতি আছে, ওই জায়গাটাকে ডেভেলপমেন্ট ওরা করতে পারবে। শুধু ক্রিকেট ফুটবল নয়, প্রতিটি ফেডারেশন ঢেলে সাজানোর দাবি সবার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। দেশে ফিরিয়ে বিচার সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি। এবং ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল। 25 সচিবের সঙ্গে বৈঠকে সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।